গল্প তার মায় জড়িয়ে। লেখায় সায়মা জামান। তাসদিদ অনবরত পায়চারি করে যাচ্ছে। এই মুহূর্তে সে ড্রয়িং রুমে অবস্থান করছে। নার্ভাসনেসে কখনো পাঞ্জাবির কলার তো কখনো শার্টের বোতামে হাত বুলাচ্ছে। ড্রয়িং রুমের উত্তর দিকে তার ঘর। সেখান থেকে ক্ষণে ক্ষণে হাসির ঝঙ্কার ভেসে আসছে। সেই ঘরে তার নববিবাহিতা স্ত্রী রয়েছে। তাকে ঘিরেই বাসার সকল মেয়ে বউরা হাসাহাসি করছে। তাসদিদ ঢাকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা। কাজের সূত্রে ঢাকাতেই তার বসবাস। গতকালই বিয়ের জন্য বাড়ি এসেছে। সে অবশ্য নাচতে নাচতে আসেনি। বিয়ে যে আজকেই হয়ে যাবে তা তো সে জানতই না। মা বলেছিল পাত্রী দেখতে যাবে। অথচ বাড়ি এসে দেখে সবাই পুরোপুরি বিয়ের বন্দোবস্তে নেমে পড়েছে। সে যখন অবাক হয়ে মাকে জিজ্ঞেস করল, মা এসব কি? তুমি তো বলেছিলে শুধু মেয়ে দেখতে যাবে, আর এখন কিনা বলছো বিয়েটাও আজই হয়ে যাবে। মা তখন শান্ত স্বরে বললেন, কেন? বিয়ে হলে সমস্যা কোথায়? তুমি তো বলেছিলে তোমার নিজস্ব কোনো পছন্দ নেই। আমরা যেন তোমার জন্য নম্র ভদ্র দেখে একটা মেয়ে খুঁজে আনি। তাই তো আনলাম। মেয়ে আমাদের ফ্ল্যাটের 3 তলায় থাকে। বেশ ভদ্র। বেশ কয়েকদিন অবজারভেশন করে তাকে তোমার জন্য বাছাই করেছি। তা না হয় বুঝলাম। মেয়ে খুব ভদ্র, আর আমার নিজেরও কোনো পছন্দ নেই। কিন্তু তাই বলে হুট করে বিয়ে? মানে, একটা প্রস্তুতিরও তো ব্যাপার আছে। তুই যে কেমন প্রস্তুতি নিবি তা আমার ঢের জানা আছে। প্রস্তুতির কথা বলে বলেই তো আজ বয়স 31-এর কোথায় আটকেছে। আরও যদি তোর প্রস্তুতির আশায় বসে থাকি তাহলে আমার আর ছেলের বউ হবে না। তাসদিদের মায়ের এক বিশেষ অভ্যাস, তিনি যখন ছেলে মেয়েদের সাথে কথা বলেন তখন তুই তুমি মিলিয়ে বলেন। তাসদিদ বুঝল তার বারণে মা অতিরিক্ত রেগে গেছে। তাই শান্ত হয়ে মায়ের কথায় মেনে নিল। ফলস্বরূপ বাদ-এশা জনাব তাসদিদ আহমেদ একটি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। রাত 10টায় তারা বউ নিয়ে তাসদিদদের ফ্ল্যাটে চলে আসে। তার কাজিনরা বউ নিয়ে তার রুমে চলে যায়। আর তার ঠাঁই হয় ড্রয়িং রুমে। সেই থেকে সে পায়চারি করে যাচ্ছে। তো যাচ্ছে। থামার কোনো নাম গন্ধ নাই। তার পায়চারি করারও কারণ আছে। তাসদিদ ছোটবেলা থেকেই একটু লাজুক প্রকৃতির। মেয়েদের সঙ্গ বরাবরই একটু এড়িয়ে চলত। তাই তো দীর্ঘ 31 বছরের জীবনে প্রেম ভালোবাসার স্বাদ এখনও তার অজানা। তাছাড়া পড়াশোনার প্রতি মাত্রাতিরিক্ত সিরিয়াসনেসের জন্য ছাত্র জীবনে তার প্রেমটা হয়ে ওঠেনি। মা বোন ব্যতীত অন্যান্য মেয়ে কাজিনদের সাথেও তার তেমন সখ্যতা নেই। তাই তো ভেতরে ভেতরে অস্থিরতায় ভুগছে, নতুন বধূর সাথে কিভাবে আলাপন শুরু করবে। ভাইয়া, তুই কি সারা রাত এখানেই থাকার প্ল্যান করছিস নাকি? বোনের ডাকে তাসদিদ পায়চারি থামিয়ে তার দিকে তাকায়। অবশ্য করলেও ভালোই হয়। আমার আবার ভাবিকে বেশ মনে ধরেছে। তুই যেভাবে এখানে খুঁটি গেড়ে বসেছিস, তাতে বরং এখানেই থেকে যা। ভাবির সাথে না হয় আমি আজ থাকি। শরীফার কথায় বাকি কাজিনরা সব হেসে ফেলল। বিয়ে বড়িতে যেন হাসতে কোনো কারণ লাগে না। নতুন বর বউকে নিয়ে যে কোনো কথাতেই যেন হাসির কারণ খুঁজে পায়। তারা সবাই তাসদিদকে ডাকতে এসেছিল। তাসদিদের এতক্ষণের অস্বস্তি যেন কোথায় পালালো। বোনের সাথে তার সম্পর্ক বরাবরই বুনো ওল বাঘা তেঁতুল টাইপ। কোনো একটা ছুতো পেলেই হলো। দুজন দুজনকে জ্বালিয়ে মারে। তাসদিদ বোনের মাথায় একটা গাঁটটা মেরে বলে উঠে, এইটুকুনি একটা মেয়ে কিনা বড় ভাইয়ের সাথে ভাবি নিয়ে মশকরা করে। ওরে আমার নানি রে, বলেই আরও একটা গাঁটটা মারে। শরীফা এক হাতে মাথা ডলতে ডলতে মুখ কুঁচকে বলে,
তুই কিন্তু এখন বেশি বেশি করছিস ভাইয়া। আরেকবার মারলে কিন্তু নতুন ভাবির সামনে তোকে বকা খাওয়াবো। তখন দেখিস রে ভাইয়া, তোর ইজ্জত না আবার বাড়ির পাশের পচা পুকুরে ঝাঁপ দেয়। শেষের কথাটা বলেই দাঁত কেলানো মার্কা হাসি দেয়। তাসদিদ আর কিছু বলে না। এই বোনের উপর বিশ্বাস নেই, যে কোনো কিছু করে ফেলতে পারে। তখন ইজ্জত নিয়ে টানাটানি পড়বে। সবাই ঘর থেকে বের হয়েছে? আজ্ঞে জি জনাব, সবাই বের হয়ে গেছে। তাসদিদ একটা গলা খাকারি দিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। ফুলে সুসজ্জিত একটি কামরায় বধূ বেশে বসে আছে জনাব তাসদিদ আহমেদের নবপরিণীতা কল্পকথা। বাবা ভালোবেসে এই নাম দিয়েছেন। ভদ্রলোক সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বাংলা বিভাগ মানেই বেজায় রসিক। তিনিও তার ঊর্ধ্বে নন। সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ থেকে মেয়ের নাম দিয়েছেন কল্পকথা। মেয়ে সুবোধ বালিকার ন্যায় বাবার দেওয়া নামটি গ্রহণ করেছে। সে নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের হলে থেকেই পড়াশোনা করে। তাই একই বিল্ডিংয়ে থাকার পরও তাসদিদকে তেমন একটা চেনে না। দু একবার হয়তো সিঁড়িতে দেখাও হয়েছিল। তেমন ভালো করে মনেও নেই। বিছানায় বসে বসে যখন কল্পকথা পুরনো কথার স্মৃতিচারণ করছিল তখন খট করে দরজায় আওয়াজ হয়। কল্পকথা তাকিয়ে দেখে শ্যামবর্ণের এক যুবক তার দিকে এগিয়ে আসছে। তাসদিদ বিছানার দিকে এগিয়ে আসতে আসতে একটা মেয়েলি রিনরিনি কণ্ঠের সালাম শুনতে পায়। আসসালামু আলাইকুম। মুখে সালাম দিয়ে আবার পায়ে ধরে সালাম করতে গেলে তাসদিদ থামিয়ে দেয়। সালামের জবাব দিয়ে বলে, পায়ে ধরে সালাম করা জায়েজ নেই, মুখে দিলেই হবে। কল্পকথা ধীর সুস্থির কণ্ঠে বলে, জি আমি জানি, আসলে দাদি শিখিয়ে দিলেন পায়ে ধরে সালাম করতে, তাই বুঝতে পেরেছি। দাদি পুরনো দিনের মানুষ তো, তাই এসব শিখিয়ে দিয়েছে। অতঃপর দুজনেই নীরব। কারো মুখে কোনো কথা নেই। হয়তো ভাবছে কিভাবে এই নিস্তব্ধতা দূর করা যায়। নীরবতা ভেঙে তাসদিদি আবার কথা বলল। বলছিলাম যে, চলুন 2 রাকাত নফল নামাজ পড়ে নতুন জীবনের জন্য দোয়া করি। কল্পকথা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ওয়াশরুম থেকে অজু করে আসলে তাসদিদ পাশাপাশি 2টি জায়নামাজ বিছিয়ে দেয়। দুজনেই নামাজ পড়ে রবের নিকট দাম্পত্য জীবনের সুখ কামনা করে। তাসদিদের নামাজ একটু আগে শেষ হয়। সে ওঠে না, জায়নামাজেই বসে থাকে। কিছুক্ষণ পর কল্পকথারও নামাজ শেষ হয়। বারান্দার দরজা দিয়ে রাতের ঠান্ডা বাতাস এসে তাদের শরীর ছুঁয়ে দিয়ে যায়। দুজনের ভেতরেই এক অন্যরকম শিহরণ বয়ে যায়। এই শিহরণ তাদের অনুভব করাই এই রাত আর 5টা সাধারণ রাত নয়, অতি বিশেষ এই রাত। অতি বিশেষ এই বন্ধন। এই বন্ধন যে শুধুই বন্ধন নয়, এ এক অঙ্গীকার। একে অপরের কাছে তাদের অঙ্গীকার। যে অঙ্গীকারে তারা আবদ্ধ হয়েছিল মহান রবের কালাম পড়ে। অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর আবির্ভাব ঘটেছে। সূর্যি মামা ইতোমধ্যে নিজের অস্তিত্বের জানান দিয়ে দিয়েছে। চারিদিক থেকে পাখির কিচিরমিচির ধ্বনি ভেসে আসছে। জানালার পর্দার ফাঁক গলিয়ে সূর্যের রশ্মি বিছানায় এলোমেলো হয়ে শায়িত রমণীর উপর তির্যকভাবে আছড়ে পড়ছে। আলোকরশ্মির কেরামতিতে গোলগাল ফর্সা মুখশ্রীটা বড়ই নির্মল লাগছে দেখতে। মুখের উপর হাত দিয়ে সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে রমণীটি। হঠাৎই মেয়েলি কণ্ঠের ডাকে পিটপিট করে চোখ মেলে। ভাবি, ভাবি, আরে ও ভাবি, ওঠো, মা তোমাকে ডাকছে। কাউকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখে ঝট করে চোখ খুলে ফেলল রমণীটি। তাৎক্ষণিক নিজের অবস্থান বোধগম্য হল না। আস্তে আস্তে মনে পড়ল গতকাল রাতে তার বিয়ে হয়েছে আর এখন সে শ্বশুর বাড়িতে আছে। এই মেয়েটি তার ননদ।
সে তাশরিফার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। তাশরিফা আবার বলল, কখন থেকে ডাকছি তোমাকে ভাবি? মা তোমাকে ডাইনিংয়ে যেতে বলেছে। সবাই একসাথে নাস্তা করব। তোমার জন্য আমরা সবাই ওয়েট করছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আমি যাচ্ছি। এই বলেই সে হাওয়ার বেগে চলে গেল। সবাই তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে শুনে একটু অবাকই হলো কল্পকথা। চটজলদি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে ছুটল। সেখানেই দেখা মিলল সবার সাথে তার পতি মহাশয়ও আছেন, যিনি কাল অস্বস্তিতে তার সাথে তেমন কথা বলতে পারলেন না। কোনো ছেলেও যে এতটা লাজুক হতে পারে তা হয়তো তাসদিদকে না দেখলে তার জানাই হতো না। কল্পকথাকে দেখেই তাসদিদের বাবা ডাক দিয়ে বলে উঠলেন, বৌমা এসো এসো, তোমার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। নাও বসো। বুঝলে বৌমা, সকালের নাস্তাটা আমরা বরাবরই একসাথে করার চেষ্টা করি। তুমি তো এখন আমাদের পরিবারেরই সদস্য হয়ে গেছো। আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে। বলেই হাসতে লাগলেন। কল্পকথা বিনিময়ে একটু মুচকি হেসে খেতে বসে গেল। খেতে খেতে তাসদিদ মাকে বলল, মা, আমাকে আজই ফিরতে হবে। আজই চলে যাবি? সবে তো কাল বিয়ে হয়েছে। ছেলের পাতে মাংসের পিস তুলে দিতে দিতে বলেন তাসদিদের মা। কাল বিয়ে উপলক্ষে রান্না করা কিছু খাবার বেঁচে গিয়েছিল, সেখান থেকেই মাংসের তরকারিটা গরম করে সকলকে এখন দেওয়া হচ্ছে। মা, আমি দুদিনের ছুটি নিয়ে এসেছি। আজকেই ছুটি শেষ হয়ে যাবে। তাছাড়া অন্যের অফিসে চাকরি করি। চাইলেই তো আর যখন তখন ছুটি কাটানো যায় না। মিতা তাসদিদ ঠিক কথাই বলেছে। আর বৌমারও তো ভার্সিটিতে ক্লাস আছে। এভাবে ওদের দুজনের বাসায় বসে থাকলে তো চলবে না। তাসদিদের বাবা খেতে খেতে স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন। মিতা বেগম বললেন, আচ্ছা, বেশ। যাবি যখন তাহলে বৌমাকে নিয়েই যা। 1 মাস পর না হয় তোদের বিয়ের রিসেপশনটা সেরে ফেলব। কল্পকথা নীরবে তাদের কথা শুনে গেল। কোনো কথা বলল না। খাওয়া দাওয়া সেরে তাসদিদ ব্যালকনিতে বসে আছে। আর আনমনে কিছু একটা ভেবে চলেছে। এই যে শুনছেন, আপনার চা। তাসদিদ তাকিয়ে দেখল কল্পকথা চা নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে লাল রঙের একটি শাড়ি। সেখানে সোনালি রঙের কারুকাজ করা। মাথায় ঘোমটা টানা। রান্নাঘর থেকে এসেছে বিধায় ঘোমটা এখনো দেওয়া। ঠোঁটে একটা লিপ গ্লস দেওয়া, যার কারণে ঠোঁটটা চকচক করছে। বারবার চোখের পলক ফেলছে। সে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। রইল পলক ফেলার কোনো নাম নেই। তার তাকানোতে কল্পকথা অস্বস্তিতে গুটিয়ে গিয়ে আবার ডাকল, আপনার চা। হু। হঠাৎ ডাকে যেন ধ্যান ভাঙল। কল্পকথার দিকে তাকিয়ে থেকেই চায়ের কাপটা নিল। নিয়ে তার পাশের চেয়ারটা দেখিয়ে বলল, বসো। কল্পকথার ঠিক মনে আছে, রাতে তাকে লোকটা আপনি ডেকেছিল। কিন্তু এখন তুমি করে বলছে। সে বুঝল তাসদিদ সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করছে। সেও ঠিক করল জোরটা কাটিয়ে স্বাভাবিক হবে। দুজনের প্রচেষ্টাতেই তো সম্পর্কের উন্নতি হবে। সে তাসদিদের পাশের চেয়ারটায় বসল। হঠাৎ তাসদিদ মৃদুস্বরে ডেকে উঠল, কল্প। কল্পকথা ক্ষেপে উঠল। তাকে সবাই কথা বলে ডাকে। প্রথম কেউ তাকে কল্প বলে ডাকল, তাও এতটা মোহনীয় সুরে। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হলো। কেমন একটা সুখ সুখ অনুভূতি। ওই অবস্থাতেই সে জবাব দিল, হু। চাটা ভালো হয়েছে। চা তো আমি বানাইনি, মা বানিয়েছেন। তাসদিদ মৃদু হেসে বলল, জানি। সে আসলে কথা বলার উপায় খুঁজছে। কল্পকথা তা বুঝল না। বোকার মতো তাকিয়ে রইল।
তাসদিদ আবার বলল, তোমার জিনিসপত্র সব গুছিয়ে ফেলো, আমরা বিকেলেই রওনা দেব। আমার জিনিসপত্র তো সব আমার বাড়িতে, কাল তো আসার সময় তেমন কিছু আনা হয়নি। ওহ হ্যাঁ, তাই তো। আচ্ছা, তুমি একটু পরে রিফার সাথে গিয়ে সব নিয়ে এসো, আর বিকালে একটু আগে আগে তৈরি হয়ে থেকো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। কিন্তু রিফাকে তো চিনি না আমি। তাসদিদ হেসে ফেলল। রিফা হচ্ছে তোমার একমাত্র ননদিনী, তা শরীফা। আমরা সবাই ওকে রিফা বলে ডাকি। কাল যে তোমার সাথে এত বকবক করেছে তাকেই বলছো চেনো না? সে জানলে কি হবে ভাবতে পারছো তো? কল্পকথা লাজুক হেসে বলল, আসলে ওর নাম তো তাশরিফা জানতাম, তাই হঠাৎ করে রিফা ডাকায় ক্যাচ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি রিফাকে ডেকে দিচ্ছি, তুমি গিয়ে জিনিসগুলো নিয়ে এসো। কল্পকথা মাথা নাড়িয়ে সায় জানিয়ে পিছু ঘরতে নিলে তাসদিদ আবার ডেকে উঠল, শুনো। কল্পকথা পেছনে ফিরে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাল। তাসদিদ একটু মাথা চুলকিয়ে হেসে বলল, এটাও কিন্তু এখন থেকে তোমার বাড়ি, পরের বার থেকে এটাকে নিজের বাড়ি বলে সম্বোধন করবে, মনে থাকবে? কল্পকথা বুঝল তাসদিদ কিসের প্রেক্ষিতে এই কথাটা বলল। বুঝল বলেই সে হেসে ফেলল, হেসেই মাথা নাড়ল, তার মনে থাকবে। তাসদিদ নিজেও মাথা চুলকে আবারও লজ্জালু হাসল। গোধূলির ম্লান আলোয় চারিদিক লালাভ বর্ণ ধারণ করেছে। কর্মক্ষেত্রকে বিদায় জানিয়ে কয়েকজন পথিক নিরে ফিরছে। সময় এখন বিকাল 5:03। তাসদিদ আর কল্পকথা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাস ছাড়বে আরো 15 মিনিট পর, তাই তারা বাইরের খোলা হাওয়ায় দাঁড়িয়ে আছে। তাসদিদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ঠিক করতে দিয়েছে। বিধায় ঢাকা থেকে সে বাসে করেই এসেছে আর এখনো বাসে করেই ফিরে যাচ্ছে। তাসদিদ বাসস্ট্যান্ডের একটা দোকান থেকে চিপস, চকলেট, আচার আর একটা 7 আপ কিনে নিয়ে এসে আবার কল্পকথার পাশে দাঁড়িয়ে পড়ল। চলুন, আমরা বাসে উঠে পড়ি, আর বেশি সময় নেই, একটু পরেই বাস ছেড়ে দিবে। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল কল্পকথা। চলো উঠে পড়ি। দুজনেই বাসের দিকে এগিয়ে গেল। তাসদিদ উঠে পড়ে একটা হাত কল্পকথার দিকে বাড়িয়ে দিল, উঠে এসো। কল্পকথা নীরবে মুচকি হাসল। লোকটা এমনভাবে হাত বাড়িয়ে দিয়েছে যেন সে একটা বাচ্চা, একা একা উঠতে পারে না। কল্পকথা ভার্সিটি পড়ুয়া মেয়ে, সে একা একা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। তবুও খুশি হয়েই ওই ভরসার হাতটা ধরে উঠল। বাবাও এমন করে। সে যখন ভার্সিটিতে ফিরে যেত তখন তাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসত, সাথে এত এত খাবার কিনে দিত। লোকটাকে এখন তার বাবারই প্রতিরূপ মনে হচ্ছে। কি সুন্দর তার খেয়াল রাখছে। তাকে বাসের জানালার সিটের কাছে বসতেও দিয়েছে। একটু পর পর জিজ্ঞেস করছে, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তার একদমই অসুবিধা হচ্ছে না। বরং লোকটার পাশে বসে থাকতে তার বড্ড ভালো লাগছে, মারাত্মক রকমের ভালো লাগছে। কড়া লিকারের চা খেতে খেতে সে যেমন উপলব্ধি করে জীবন সুন্দর, তেমনি এই লাজুক লোকটার পাশে বসেও সে উপলব্ধি করছে জীবন সুন্দর। ঢাকা শহর মানেই একরাশ কোলাহল আর যানজটে ভরপুর। এই যান্ত্রিক শহরে প্রতিটি মানুষ আপন কাজে ব্যস্ত, কারো দিকে কারো তাকানোর ফুসরত নেই। এই কোলাহলময় রাস্তায় সাবলীলভাবে এগিয়ে চলছে এক রিকশা। সেই রিকশায় অবস্থান করছে নবদম্পতি তাসদিদ কল্পকথা। রিকশাটি একটি 12তলা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। নবদম্পতি রিকশা থেকে নিজেদের জিনিসপত্র নিয়ে নেমে দাঁড়ায়। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে বিল্ডিংয়ের গেটের দিকে এগিয়ে যায়। গেটের সামনেই দারোয়ান চাচার সাথে দেখা হয়।
বয়স্ক লোকটি তাসদিদকে দেখেই উঠে দাঁড়িয়ে পড়ে। পান খাওয়া দাঁতগুলো বের এক নির্মল হাসি দিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুমুস সালাম চাচা। জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা স্যার সাথে এইডা ক্যাডা? তাসদিদ এক পলক কল্পকথার দিকে তাকিয়ে মাথা চুলকে হেসে ফেলল। দারোয়ান চাচা বোধহয় কিছু আন্দাজ করতে পারলেন। তিনিও হেসে ফেললেন। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনাগো দুইজনে দারুণ মানাইছে। কল্পকথা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তাসদিদ দারোয়ানের সাথে কথা শেষ করে তাকে নিয়ে লিফটের দিকে যায়। সে থাকে 5 তলায়। লিফট 5 তলায় এসে থামলে তাসদিদ দরজার তালা খুলে লাগেজগুলো নিয়ে ভিতরে ঢুকে। পেছনে পেছনে কল্পকথাও ঢুকে। কল্পকথা ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখছে। এক রুমের একটা বেডরুম, রুমটা বেশ বড়ই আছে। রুমের সাথে বড় একটা বেলকনিও আছে। সে সন্তুষ্ট হয়। বেলকনি না থাকলে তার জন্য বিরাট সমস্যা হয়ে যেত। সে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা বেলকনিতেই কাটায়। ডাইনিং ড্রয়িং একসাথে, আর একটা ছিমছাম রান্নাঘর। এই হলো তাসদিদ কল্পকথার সংসার। বাসাটা খুব পরিপাটি করে সাজানো। বোঝাই যাচ্ছে লোকটা বেশ গোছানো প্রকৃতির। এই একটা দিক দিয়ে তার পতি মহাশয়ের সাথে মিল রয়েছে। সেও সবকিছু পরিপাটি রাখতে পছন্দ করে। নাও, এই হলো তোমার সংসার, তাসদিদ বলল। কল্পকথা উত্তরে একটু মুচকি হাসল। তাসদিদ কথাটা বলেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কল্পকথা ততক্ষণে বেলকনিটা ঘুরে দেখে। দুটো গোলাপ ফুলের চারা আছে। ফুল এখনো ধরেনি, সবে কলি ফুটতে শুরু করেছে। আর কোনো গাছ নেই। সে চিন্তা করল ভার্সিটি থেকে ফেরার পথে আরো কয়েকটা ফুলের চারা এনে লাগাবে। এর মধ্যে তাসদিদ চলে এলে সে নিজের লাগেজ থেকে একটা জলপাই রঙের 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। কল্পকথা ফ্রেশ হয়ে এসে দেখে তাসদিদ বিছানায় আধশোয়া হয়ে ফোন দেখছে। তাসদিদ কল্পকথার দিকে এক পলক তাকিয়ে বলল, কল্প, বাসায় তো হালকা খাবার ছাড়া আর তেমন কোনো খাবার নেই। আর এতক্ষণ জার্নি করে এসে রান্না করাও পসিবল না। তাই খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আসতে বেশিক্ষণ লাগবে না। তুমি বসে একটু রেস্ট নাও। কল্পকথা মাথা নেড়ে সায় জানায়। তার সত্যিই ভীষণ ক্লান্ত লাগছে। একটু বিশ্রাম না নিলে শরীরটা যেন চলছেই না। একটু পরেই খাবার এসে যায়। দুজনে খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেয়। রাত 10টায় কল্পকথার ঘুম ভাঙে। ঘুম ভেঙে তার মনে পড়ল মাগরিবের নামাজ পড়া হয়নি। এদিকে এশার আজানও দিয়ে দিয়েছে আরো আগে। উঠে অজু করে নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজে দাঁড়িয়ে যায়। সালাম ফিরিয়ে দেখে এখনো তাসদিদের ঘুম ভাঙেনি। তাই এবার তাসদিদকে ডাক দিল। এই যে শুনছেন, উঠুন, নামাজ পড়বেন না? উঠুন। তাসদিদ মরার মতো ঘুমাচ্ছে। তার কোনো হেলদুল নেই। সে আবার ডাকল, এই যে আহমেদ সাহেব, উঠুন। তাসদিদ মিটিমিটি তাকিয়ে দেখল কল্পকথা তার দিকে ঝুঁকে আছে। সে ঝট করে উঠে পড়ল। কল্পকথা তার কাণ্ডে ভরকে গেল। এতক্ষণ ধরে ডাকছে উঠছে না, আর এখন উঠল তো উঠল, ধপ করে উঠে পড়ল। তাসদিদ তার দিকে তাকিয়ে রইল। সে বলল, এশার নামাজ পড়া হয়নি, জলদি উজু করে আসুন। তাসদিদ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:15 বাজে। সে লাফিয়ে লাফিয়ে ওয়াশরুমে চলে গেল উজু করতে। তার কাণ্ডে কল্পকথা আবারও ভরকে গেল। তাসদিদ নামাজ পড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। সময় নিয়ে একে একে টোনার, সিরাম,
নাইট ময়েশ্চারাইজার সব এপ্লাই শেষে হাতে পায়ে বডি লোশন মাখে। কল্পকথা মুখ হা করে তার দিকে তাকিয়ে আছে, যেন পলক ফেলতে ভুলে গেছে। এত ধৈর্য এই ছেলের কোত্থেকে আসে? সে মেয়ে হয়েও এত স্কিন কেয়ার করে না, আর এই ছেলে গত আধ ঘন্টা যাবৎ আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ঘষেই যাচ্ছে। তার নজর এবার ড্রেসিং টেবিলের নিচের দিকে গেল। ও বাবা, সানস্ক্রিনও দেয়, সাথে আবার মাইসেলার ওয়াটারও দেখা যায়। তাসদিদ কল্পকথার এমন চাহনি দেখে একটু অপ্রস্তুত ফিল করল। অপ্রস্তুত হেসে বলে, এভাবে কি দেখছ? কল্পকথা মাথা নাড়িয়ে বলে, দেখছি আর কি আপনার ধৈর্য। ওই তেমন কিছু না। তাসদিদ একটু যেন লজ্জা পেল। কল্পকথা তাসদিদের লাজুক মুখের দিকে তাকিয়ে পেছনে ঘুরে মুখ টিপে হাসে। ধরণীর বুকে সন্ধ্যার আগমন ঘটেছে। পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার প্রেক্ষিতে চারপাশ লালাভ বর্ণ ধারণ করেছে। গগনে বসেছে নানান রঙের পসরা। বিকেলে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। রাস্তাঘাট এখনো ভেজা। ভেজা রাস্তায় দু একটা রিকশা সাই সাই করে নিজ গন্তব্যে এগিয়ে চলেছে। রাস্তার পাশের অশ্বত্থ গাছের পাতা থেকে বৃষ্টির পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। বেকনিতে বসে কল্পকথা প্রকৃতির এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করছে। মাগরিবের নামাজ পড়ে এক কাপ কড়া করে জাল করা দুধ চা নিয়ে এসে বেকনিতে বসে। এই বাসাটা তার ভারী পছন্দ হয়েছে। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বেলকনিটা। বাসার পাশেই একটা লেক রয়েছে। সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তখন অস্তমিত সূর্যের ছায়া লেকের পানিতে এসে পড়ে। আর কল্পকথা একদৃষ্টিতে ওই সৌন্দর্যে ডুবে থাকে। তাসদিদার তার সংসারের সময়কাল 2 সপ্তাহ। দেখতে দেখতে এখানে আসার 2 সপ্তাহ পার হয়ে গেল। তাদের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। তাসদিদ অফিস থেকে ফেরার সময় হলে তার জন্য কল্পকথার শরবত বানিয়ে রাখা, রাতে ক্লান্ত হয়ে মাথা ধরলে মাথায় হাত বুলিয়ে দেওয়া, যত্ন করে তার টিফিন বানিয়ে দেওয়া, দুপুর হলে ছোট্ট একটা খুদে বার্তায় খাবার খেয়েছে কিনা খোঁজ নেয়া, এইসব কিছুই তাসদিদকে বারবার বিশেষ অনুভব করায়। বারবার মনে হচ্ছে সে জিতে গেছে। সামনে কি হবে তা সে জানে না, তবে এই কদিনের যত্নেই উপলব্ধি করতে পারছে তার বৌভাগ্য বেশ সুপ্রসন্ন। অবশ্য তাসদিদ নিজেই বা কম যায় কিসে? কল্পকথার খুঁটিনাটি অনেক দিক সে নিজেও খেয়াল রাখে। এই যেমন সেদিন কল্পকথা কথায় কথায় বলছিল তার ফুল গাছ লাগানোর শখ রয়েছে। বাবার বাসার বেকনিতে এক প্রকার ফুলের বাগানই করে ফেলেছিল। ফুল দেখলেই তার মন ভালো হয়ে যায়। তাসদিদ তখন খেয়াল করল তাদের বেকনিতে মাত্র 2টো গোলাপ গাছ আছে। পরের দিনই সে নার্সারিতে গিয়ে বেশ কয়েকটি ফুলের চারা নিয়ে আসে। কল্পকথা প্রথমে অবাক হয়েছিল, লোকটা এই কথা মনেও রেখেছে। তাসদিদ সেদিন দেখেছিল টবগুলো সাজিয়ে রাখার সময় কল্পকথার মুখখানি কতটা জ্বলজ্বল করছিল। অকারণেই সারা বিকেল থেকে মেয়েটা হাসছিল। কল্পকথার প্রতিদিন বিকেলে বেকনিতে বসে প্রকৃতি দেখতে দেখতে দুধ চায় টোস্ট বিস্কুট ডুবিয়ে খাওয়ার অভ্যাস আছে। মেয়েটার মারাত্মক রকমের গ্যাস্ট্রিক, তারপরেও দুধ চা খাওয়া ছাড়তে পারে না। তাই তাসদিদ তার জন্য খুঁজে খুঁজে ননিবিহীন গুঁড়া দুধ নিয়ে আসে। টোস্ট বিস্কুট শেষ হওয়ার আগেই আরেক প্যাকেট এনে হাজির করে। এই সূক্ষ্ম যত্নগুলোই কল্পকথার কাছে বৃহৎ মনে হয়। তাসদিদ যখন রোজ সকালে তাকে বাইকে করে ভার্সিটি নামিয়ে দিয়ে যায়, তখনও আলাদা এক ভালো লাগা কাজ করে। আলাদা অনুভব হওয়ার কিছুই নেই, তবুও তার হয়। ভাবনার মাঝেই কল্পকথা বসে থেকেই বাইকের আওয়াজ শুনতে পায়। বেলকনির গ্রিলের ফাঁক গলিয়ে উকি দিয়ে দেখে তাসদিদ গ্যারেজে বাইক রাখছে। 5 মিনিটের মধ্যে কলিং বেলের শব্দ কানে আসে। উঠে গিয়ে দরজা খুলে দেয়। তাসদিদ বউকে দেখেই একটা মুচকি হাসি দেয়।
কল্পকথা সরে গিয়ে তাকে ভেতরে ঢুকার জায়গা করে দেয়। তাসদিদ অফিস ব্যাগটা রেখে বিছানায় পা তুলে বসে। একটু পরই কল্পকথা তার জন্য শরবতের গ্লাস হাতে নিয়ে ঘরে ঢুকে। তাসদিদ হাত বাড়িয়ে শরবতটা এক চুমুকে অর্ধেক পর্যন্ত খায়। তারপর কল্পকথার হাত ধরে তাকে বিছানায় বসায়। আচমকা বলে উঠে, তোমার ইয়ার ফাইনালের রুটিন দেয়নি? কল্পকথা ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেন? এসেই হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন যে? উত্তর না দিয়ে আবার প্রশ্ন করল, আগে বলো দিয়েছে কিনা? কল্পকথা একই অভিব্যক্তি নিয়ে উত্তর দিল, তা তো দিয়েছে। কিন্তু কেন? কবে? সামনের মাসের 10 তারিখ। তাসদিদ তার দিকে তাকিয়ে ভ্রু খানিকটা উপরে তুলে থমথমে স্বরে জিজ্ঞেস করল, আজ কত তারিখ? 25 তারিখ। কল্পকথার সরল জবাব। এবার তাসদিদ কোমরে হাত রেখে ভর্ৎসনার সুরে বলল, তাহলে আপনি এখনো বসে বসে আঙুল চুষছেন কেন? আর মাত্র 15 দিন রয়েছে। পড়াশোনা কিছু করুন পত্নী সাহেবা। কল্পকথা তাসদিদের বলার ধরনে হেসে ফেলল। কল্পকথার হাসিতে যেন তাসদিদ নাখোশ হল। চোখ মুখ কুঁচকে বলল, হেসো না, আমি কিন্তু সিরিয়াস। বাংলাকে যতটা সহজ ভাবছ ততটা সহজ কিন্তু না। পড়ার মতো অনেক কিছু আছে। পড়ে কিন্তু রিটেক মিটেক খেয়ে বসে থাকবে? আমি কিন্তু রিটেক খাওয়া বউ আমার ঘরে রাখব না। তাসদিদ কথা বলার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। কল্পকথার দেখতে ভারী মিষ্টি লাগছে। সে যখন চোখ মুখ কুঁচকে কথা বলে তখন তার মন চায় আচ্ছা করে গালটা টিপে দিতে। লাজ লজ্জার মাথা খেয়ে তাই করে বসল। তাসদিদের দুগাল দুই দিকে টেনে ধরে মাথা নাড়িয়ে আদুরে ভঙ্গিতে বলে উঠল, ঠিক আছে জনাব আহমেদ সাহেব, আপনাকে রিটেক খাওয়া বউ ঘরে রাখতে হবে না। আপনি বরং তাকে আপনার মনটায় রাখেন, কেমন? বলে এবার নাক টেনে দিল। তাসদিদ কল্পকথার আচরণ ও কথায় একটু না অনেকটাই ভরকে গেল। সে কল্পকথার দিকে তাকিয়ে একটা অপ্রস্তুত হাসি দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কল্পকথা তাসদিদের কাজে মুখে 2 হাত চেপে মিটমিট করে হেসে উঠল। আজ যেন সে নির্লজ্জ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। অথচ বিয়ের আগে সে মোটেই এমন ছিল। যখনই তার ভবিষ্যৎ বরের কথা চিন্তা করত তখনই দুচোখে ভর করত একরাশ লজ্জা। কল্পনায় আঁকত সংসার জীবনের নানান চিত্র। সেখানে বর তাকে নানান বাহানায় লজ্জায় ফেলবে, আর সে লজ্জায় রাঙা মুখটা লুকাতে চোখ রাঙিয়ে সাজাবে। সেই শাসনে মানুষটা বেপরোয়া হয়ে আরো বেশি করে লাজে রাঙিয়ে দিবে। আর তখন সে রাঙা মুখখানি নিয়ে ওই নির্লজ্জ লোকটার বুকেই মুখ লুকাবে। কিন্তু বর্তমানে হয়েছে ভিন্ন। তার বরটাই এত লাজুক যে সে আর লজ্জা পাওয়ার সুযোগই পায় না। কথাগুলো মনে করে আবারও হেসে ফেলল। সূর্যের তীব্র তাপদাহে চারপাশ উত্তপ্ত হয়ে আছে। রাস্তাঘাটে চলাফেরা করা যেন একেবারে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। মধ্যাহ্নের এই সময়টায় সূর্য যেন নিজের আধিপত্য বিস্তারে সর্বদা তৎপর হয়ে থাকে। যদিও এখন ষড়ঋতুতে বর্ষা বিরাজ করছে, তবুও আজ রৌদ্রের প্রখরতা অন্যদিনকার চেয়ে অধিক বলেই মনে হচ্ছে। সময়টা এখন দুপুর 2:30। কল্পকথা ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। অপেক্ষা তার পতি মহাশয়ের। একটু পর পর হাত ঘড়িতে চোখ বুলাচ্ছে। আবার তৎক্ষণাৎ রাস্তার দিকে তাকাচ্ছে। চাইলেই সে তাসদিদকে না বলতে পারত। একা একা চলে যাওয়া তার জন্য তেমন কোনো ব্যাপারই না। কিন্তু করেনি। তার বেশ ভালোই লাগছে এই অপেক্ষা। অবশ্য সম্পর্কের নতুন নতুন সবই ভালো লাগে। পুরনো হয়ে গেলেই ভর করে তিক্ততা। যখন দুজন দুজনের সম্পর্কে সবই জেনে যায় তখনই আর কৌতূহল থাকে না।
আর এই না থাকা থেকেই আস্তে আস্তে বাড়ে দূরত্ব। এভাবেই কোনো এক ক্লান্ত অপরাহ্নে হুট করেই সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। আকস্মিক মাথায় টোকা পড়ায় কল্পকথার ভাবনাচ্ছেদ ঘটে। তাকিয়ে দেখে তাসদিদ বাইকে বসে তার দিকে তাকিয়ে আছে। কোন ধ্যানে হারিয়ে গেলে বলো তো? উঠে এসো, তোমাকে নামিয়ে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। কল্পকথা এক হাত তাসদিদের কাঁধে রেখে বাইকে ওঠে বসে। সে বসতেই তাসদিদ বাইকে টান দেয়। বাইকটা একটা কনফেকশনারি দোকানের সামনে থামায়। তাসদিদ নেমে দোকানের দিকে এগিয়ে যায়। একটা স্ট্রবেরি ফ্লেভারের কোন আইসক্রিম এনে কল্পকথার হাতে দেয়। নাও, খাও, আজ অনেক গরম পড়েছে। কল্পকথার ঠোঁটের কোণে এক প্রশান্তিদায়ক হাসির রেখা দেখা যায়। এক কামড় মুখে নিয়ে তাসদিদের দিকে বাড়িয়ে দেয়। আপনিও নিন না। এতটা সময় বাইক চালিয়ে এসেছেন, নিশ্চয় গলা শুকিয়ে গেছে। তাসদিদ না করে না। কল্পকথা যেইখানটায় কামড় বসিয়েছিল তাসদিদও ওইখানটাই কামড় দেয়। কল্পকথা আবারও নীরবে হাসে। বাইক চলতে চলতে দুজনের মাঝে অনেক কথাই হয়। কখনো কল্পকথা বলে, তাসদিদ শোনে। আবার কখনো তাসদিদ বলে, কল্পকথা শোনে। আবার বা কখনো দুজনেই নিশ্চুপ থেকে নীরবতার মাঝে হাজারো কথা খুঁজে যায়। বিকেলের নরম আলো কল্পকথার কাঁধ বেয়ে নেমে যাচ্ছে। কিরণের ঝিকিমিকিতে মুখের এক পাশ সোনালো রূপ ধারণ করেছে। সোনালি কন্যা ছাদের রেলিং ঘেঁষে বসে, হাতে তার নৌকা ডুবি বইটি। কিন্তু দৃষ্টিকন্যার লেকের জলে ভেসে ওঠা গাছের ছায়ার দিকে। আপন মনে কি যেন ভেবে চলেছে। আস্তে আস্তে সূর্যের আলো কমে আসে, কল্পকথারও ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখে শাড়ির আঁচল নিচে লুটুপুটি খাচ্ছে। আজ তার হুট করেই শাড়ি পরতে ইচ্ছে হলো। উহু, তা একদমই তার পতি মহাশয়ের জন্য নয়। আজকের এই সাজ একান্তই তার নিজের জন্য। কল্পকথা নিজেকে খুব ভালোবাসে। নিজের ভেতরকার ইচ্ছেগুলোকে খুব যত্ন নিয়ে পূর্ণতা দেয়। হঠাৎ সে উপলব্ধি করে, ছাদে সে ছাড়াও আরও একজন মানবের উপস্থিতি রয়েছে। মানবটি গলা খাকারি দিয়ে নিজের অস্তিত্বের জানান দেয়। কল্পকথা পেছনে ফিরে তাকালে ফর্সা ছিপছিপে গড়নের এক পুরুষ কায়া নজরে আসে। লোকটার হাবভাবে মনে হচ্ছে তার সাথে কিছু একটা নিয়ে কথা বলতে চাইছে। সে ভ্রু খানিকটা কুঁচকে তাকায়। ছেলেটি মৃদু হাসি নিয়ে বলে, হাই, আমি জাহিদ। এই ফ্ল্যাটের ৭ তলায় থাকি। আচ্ছা। হ্যাঁ, আপনাকে প্রায়ই বারান্দায় সময় কাটাতে দেখা যায়। তাই ভাবলাম। ছেলেটিকে কথার মাঝখানে থামিয়ে কল্পকথা বলে উঠল, আপনি কিভাবে জানেন আমি প্রায়ই বারান্দায় সময় কাটাই? জাহিদ এবার প্রফুল্লচিত্তে জবাব দেয়, আপনার বারান্দার অপোজিটেই তো আমার বারান্দা। আমি বারান্দায় গেলেই আপনাকে দেখতে পাই। কি আশ্চর্য না? যখন আপনি বারান্দায় থাকেন তখনই আমি যাই। দেখেছেন আমাদের কত মিল। আমার মনে হয় উপরওয়ালাও চান আমাদের মাঝে কিছু মিছু কন্ট্যাক্ট হোক। তাই তো আজ আপনাকে ছাদে দেখে আপনার সাথে পরিচিত হতে চলে আসলাম। অপরিচিত এক ছেলের থেকে আচমকা এত কথা শুনে কল্পকথার বিস্ময়ে মাথা ধরে যায়। কপালে এক হাত চেপে শান্ত স্বরে বলল, আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশিই কথা বলে ফেলছেন? জাহিদ একটু অপ্রস্তুত হেসে বলে, তা একটু বলছি বটে। এটুক বলেই আবার লম্বা অনুচ্ছেদ বলা শুরু করে। আসলে হয়েছে কি, আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজনে এখানে থাকি। কিন্তু ১ সপ্তাহ হলো সে তার মায়ের অসুস্থতার জন্য গ্রামের বাড়ি গিয়েছে। আর তখন থেকেই আমি বাসায় একা। কথা বলার কোনো মানুষই নেই। আর আমি হলাম পিওর সিঙ্গেল, তাই গার্লফ্রেন্ডের সাথে যে ঘন্টার পর ঘন্টা বকর বকর করব তারও কোনো উপায় নেই। আর কথা না বলে আমি একদমই থাকতে পারি না।
তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হলে দুজনে বারান্দার দুই প্রান্তে বসে একটু গল্প গুজব করতে পারব। পুরোটা বলেই ক্ষান্ত হলো সে। কল্পকথা বিরক্তি নিয়ে বলে, আপনাকে চিনি না জানি না গল্প কেন করতে যাব? চিনেন না তো কি হয়েছে, এখনই চেনা হয়ে যাবে। আমি তো আমার নাম বলেই দিলাম, এবার আপনিও আপনার নাম বলে দিলেই হলো। পরিচয়ের প্রথম পর্বটা কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আপনি চাইলে আপনার বাড়ি কোথায়, আবার বাড়িতে কে কে আছে বলতে পারেন। আমাকে চাইলে জিজ্ঞেস করতে পারেন। আবার আপনি কোন ভার্সিটিতে পড়েন তাও বলতে পারেন। কল্পকথা বুঝলো এই ছেলে রচনা বলা ছাড়া কথা বলতে পারে না। আর এই দিকে মাগরিবের আজান দিবে দিবে ভাব। সে বিরক্তি নিয়ে গড়গড় করে বলা শুরু করল, আমার নাম কল্পকথা। আমার স্বামীর নাম তাসদিদ আহমেদ। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন। আমাদের বিয়ে হয়েছে 15 দিন হলো। আশা করি আর কিছু জানতে চাওয়ার ইন্টারেস্ট এখন আর আপনার মধ্যে কাজ করবে না। জাহিদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মুখে নামল অমাবস্যা। একটু কি কষ্ট পেল? বুঝা গেল না। কল্পকথা সেসবে দৃষ্টিপাত না করে বলল, আর আমার হাজবেন্ড চাইবে না আমি কোনো পরপুরুষের সাথে গল্প করি। কথাগুলো বলেই শাড়ির আঁচল আরেক হাত দিয়ে ধরে নিচে নেমে গেল। বিরক্তিতে লিফটের কথাও মাথায় এলো না। 2 তলা নামার পর খেয়াল হলো, রাত প্রায় 11:15। তাসদিদ বিছানায় বসে কোলের উপর ল্যাপটপ রেখে অফিসের কাজ করছে। কল্পকথা টেবিলে বসা, হাতে তার মোটা একটা বই। মলাটে বড় বড় অক্ষরে লেখা বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। 2 ঘন্টা যাবৎ মনোযোগ সহকারে বইটির এক একটি লাইন সে পড়ে চলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একদিক দিয়ে পড়ছে আরেক দিক দিয়ে ভুলছে। তাসদিদের কথাটা এখন মনে পড়ছে। স্বপ্নের ভার্সিটিতে চান্স পাওয়ার আনন্দে এতদিন পড়ালেখার সাথে তেমন সাক্ষাৎই হয়নি। শব্দ করে বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। তাসদিদ এক পলক তার দিকে তাকিয়ে আবার আপন কাজে মত্ত হয়ে যায়। কল্পকথা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। তৎক্ষণাৎ মনটা ভালো হয়ে যায়। চটজলদি রান্নাঘরে গিয়ে 1 কাপ চা বানিয়ে এনে বারান্দায় রাখা দোলনায় গিয়ে বসে। হঠাৎ আপন মনে কবিতার 2টো লাইন বলে উঠে, বৃষ্টি বাদলের দিনে সে কি চায়ের কাপে চুমুক দেয় না? চুমুক দিতে দিতে চুমুকের উষ্ণতায় সে কি আমার কথা ভাবে না? সে ভাবুক বা না ভাবুক 18 বসন্ত পর আমার খুব ভাবতে ইচ্ছে করে। 18 বসন্ত পর আপনার আর কি কি ভাবতে ইচ্ছে করে, পত্নী সাহেবা? কল্পকথা তাসদিদকে বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। বলে, অনেক কিছুই তুই ইচ্ছে করে, বলবো? বলো, শুনি। আমার পত্নী সাহেবার মনে কত ধরনের রোমান্টিকতা জমা আছে। দোলনায় কল্পকথার পাশে বসতে বসতে বলে তাসদিদ। কল্পকথা হেসে ফেলল। সে এই কদিনে তাসদিদকে বেশ চিনেছে। যেমন লোকটা অপরিচিত মেয়েদের সামনে বেশ লাজুক, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তার মাঝে আর কোনো অস্বস্তি দেখা যায় না। এই যে এখন কত সাবলীলভাবেই না তার সাথে কথা বলছে। আচমকা তাসদিদ তার দিকে ফিরে বলে উঠল, এই, তুমি আমাকে আপনি করে কেন বলো? আমার একটু কেমন কেমন যেন ফিল হয়। কল্পকথা ভ্রু কুঁচকে বলে, কেমন? বাজে? না, বাজে না। একটু কেমন যেন মনে হয় আমরা 90 দশকের কোনো স্বামী স্ত্রী, আর তুমি স্বামী ভক্ত একজন রমণী। অবশ্য তা খুব একটা মন্দ অনুভূতি নয়। অন্য কাপলদের থেকে আলাদা, তাই না? আমার ইচ্ছে ছিল আমি আর আমার বর একদম অন্যরকম একটা জুটি হব। খুবই সাধারণ, তবুও কোথাও গিয়ে সবার থেকে অসাধারণ।
হুম, সুন্দর তোমার ইচ্ছেটা, মাথা নাড়িয়ে সম্মতির সুরে বলে তাসদিদ। কল্পকথা প্রফুল্লচিত্তে বলে উঠে, সুন্দর না? আর তাছাড়া কি দরকার আধুনিক কাপল হওয়ার, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা, দায়িত্ব এগুলোর ঘাটতি থাকে। আমরা বরং ৯০ দশকের কাপলি সই। তাসদিদ কল্পকথার ভাবনা চিন্তা শুনে মুচকি হাসে। হঠাৎ বলে ওঠে, বললে না তো, তোমার ১৮ বসন্ত পর আর কি কি ভাবতে ইচ্ছে করে? একটু বলো, দেখি আমার বিবিজানের ভাবনাকে বাস্তবে রূপান্তর করতে পারি কিনা। কল্পকথা এক হাতে তাসদিদের বাহু জড়িয়ে মুচকি হেসে বলে, আমার কি ইচ্ছে ছিল জানেন? আমার একটা নিজের মানুষ হবে। এই যে বৃষ্টি ভেজা রাতটা, এমন অনেক বৃষ্টি ভেজা রাত আমার জীবনে এসেছিল, কিন্তু নিজের একটা মানুষ ছিল না, যার কাঁধে মাথা রেখে বৃষ্টির অবাধ নৃত্য উপভোগ করব। যখন বৃষ্টির নৃত্যের তালে তালে আমার মনটাও আন্দোলিত হয়, তখন খুব করে ইচ্ছে করে একটা শক্ত বাহু জড়িয়ে মনের সব উদ্বেগ তাকে দিয়ে আমিও বৃষ্টির সাথে নেচে উঠি। তাসদিদ মুগ্ধ হয়ে তার কথা শুনে। কল্পকথা এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে কথা বলছিল, এবার তাসদিদের দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলে, হবেন আমার নিজের মানুষ? তাসদিদ মোহিত সুরে বলে, ঠিক যেই মুহূর্তে আমি কবুল শব্দটা ৩ বার উচ্চারণ করেছি, ঠিক সেই মুহূর্ত থেকেই আমি পুরোপুরি তোমার হয়ে গেছি। তোমার জীবন সঙ্গী, জীবনের প্রতিটি ধাপে তোমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষায় সঙ্গী হিসাবে আমায় পাশে পাবে। এই জন্মের চায়ের কাপের বৃষ্টি বিলাস থেকে শুরু করে পরকালে জান্নাতের যাত্রা পর্যন্ত আমি তোমার সাথে আছি। কল্পকথার দুচোখ ছলছল করছে। তাসদিদ তার চোখের কোণায় লেপ্টে থাকা অতি ক্ষুদ্র অশ্রুবিন্দুকে হাত দিয়ে মুছে দেয়। তার ২ গালে ২ হাত রেখে কপালে গাঢ় এক চুম্বন এঁকে দেয়। কল্পকথা আবেশে তাসদিদের কাঁধে মাথা রাখে। তাসদিদ তার মাথার উপর নিজের মাথা রাখে। এই বৃষ্টি ভেজা নিশীতে এক কপোত কপোতির হৃদয়ে বাজে প্রণয়ের তীব্র সুর। তাদের প্রণয়ের পরিণয় স্বাগত জানাতেই বোধ হয় কোথাও একটা বেজে ওঠে, তুমি আমি ভালোবেসে থাকব জীবনভর, মরণ যেন আমাদের করে না তো পর। তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই, তুমি ছাড়া এই আমার আপন কেউ নাই। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। সমাপ্ত।